তো স্টুডেন্ট, তোমাদের যে চ্যাপ্টারটা চলছিল সেটা হচ্ছে পাহাড়ে জঙ্গলে। তো পাহাড়ে জঙ্গলের যে এখানে যে কোশ্চেনগুলো রয়েছে দেখো, 3-এর দাগের নিচের ভাষায় নিচের দেওয়া প্রশ্নগুলির উত্তর লেখো। এই যে প্রশ্নগুলো, এগুলো তোমাদের অ্যাকচুয়ালি যেটাকে বলে রচনাধর্মী প্রশ্ন টাইপের, কিন্তু পার্ট পার্ট করে দিয়ে দেওয়া আছে। তো এইখানে তোমরা আগেই আমি তোমাদের যেটা বলে দিচ্ছি, তোমরা বইতে দাগ দিয়ে নাও, সেটা হচ্ছে ক খ গ বাদ যাবে। ক খ গ, 3-এর দাগের ক খ গ হবে না, করানো হবে না। 3-এর দাগের ক খ গ বাদ, ঠিক আছে। এরপরে এরপরে আমরা ঘয়েরটা থেকে আমরা আজকে অ্যান্সার করব। তো 3-এর ঘ থেকে অ্যান্সার করব, দেখে নাও। বোর্ড খুব শর্ট, তাই আমাকে তাড়াতাড়ি মুছে দিতে হবে, তোমরা তার মধ্যে দেখে নেবে একটু। তো কি প্রথম প্রশ্ন রয়েছে, গুহাও মিলল যে অন্ধকার তাহার ভিতরে ঢুকিবার সাহস হইল না। কোন গুহার কথা এখানে বলা হয়েছে? দ্বিতীয়ত, কে তার খোঁজ দিয়েছিল? দুটো প্রশ্ন হলো। ওই গুহার বিশেষত্ব কি? 3 নম্বর প্রশ্ন হলো। গুহার সামনে গিয়ে লেখক তার ভেতরে ঢোকার সাহস পেলেন না কেন? 4 নম্বর প্রশ্ন হলো। তাহলে 4টে খণ্ড হবে এখানে। তাহলে আমি প্রথম থেকে এই খণ্ডগুলোকে আলাদা আলাদা করে লিখতে হবে। তাহলে প্রথম খণ্ডের অ্যান্সার, মহালিখা রূপের জঙ্গলের, মহালিখা রূপের জঙ্গলের একটা পাহাড়, পাহাড়ের চর মানে তো নদীর চর, মানে তীর, মানে এখানে নদীর ধারে যে সমস্ত যে ঘরগুলো, নদীর ধারে যে কি বলবো, যে ঘরগুলো তৈরি হয়, মানে অস্থায়ী ঘরগুলো তৈরি হয়, তীর ঘর, নদীর তীর যে সমস্ত অস্থায়ী আমি বুঝতে পারছি। ওকে স্টুডেন্ট, তো মহালিকা রূপের জঙ্গলের একটা পাহাড়ের গুহায় একটা পাহাড়ের গুহার কথা, সরি র হবে, গুহার কথা এখানে বলা হয়েছে, তারপর একটা দেখো, তারপরে অ্যান্সার, কে খোঁজ দিয়েছিল? তাহলে লেখকের সঙ্গী যুগল প্রসাদ, লেখকের সঙ্গী যুগল প্রসাদ তার খোঁজ দিয়েছিল, ব্যাস হয়ে গেল। তারপরে 3 নম্বর পার্ট, গুহার বর্ণনাটা কিরকম? যুগল প্রসাদের বর্ণনা অনুযায়ী প্রাগৈতিহাসিক যুগের মানুষের হাতের আঁকা
মানুষের হাতের আঁকা বা খোদাই করা ছবি ওই পাহাড়ের গুহার কঠিন পাথরের গায়ে অঙ্কিত আছে। গুড মর্নিং তানাজ, অন্তর্জিতা, গুড মর্নিং। দেখো তারপরে গুহার ভেতরটা ছিল খুব অন্ধকার। কেন তারা প্রবেশ করতে পারলো না গুহার ভেতর? গুহার ভেতরটা ছিল খুব অন্ধকার। তারপরে কি? বিষধর সাপ ও অন্যান্য বন্য জন্তু জানোয়ারের ভয়ে লেখক তার ভেতরে ঢোকার সাহস পেলেন না। তাহলে একটা প্রশ্ন হলো, মহালিকা রূপের জঙ্গলের একটা পাহাড়ে, প্রথম পাঠ পাহাড়ের গুহার কথা এখানে বলা হয়েছে। 2, লেখকের সঙ্গে যুগল প্রসাদ তার খোঁজ দিয়েছিল। 3, যুগল প্রসাদের বর্ণনা অনুযায়ী প্রাগৈতিহাসিক যুগের মানুষের হাতের আঁকা বা খোদাই করা ছবি ওই পাহাড়ের গুহার কঠিন পাথরের গায়ে অঙ্কিত আছে। 4, গুহার ভিতরটা ছিল খুব অন্ধকার, বিষধর সাপ ও অন্যান্য বন্য জন্তু জানোয়ারের ভয় লেখক তার ভেতরে ঢোকার সাহস পেলেন না। ঠিক আছে, তো এখানে টাইম ওয়েট করার কিছু নেই, আমাকে পরের প্রশ্নে যেতে হবে। এটা মুছে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে পরে ইউটিউবে। তো দেখো তারপরে একটা কি রয়েছে, তারপরে প্রশ্ন চলে যাচ্ছি। তারপরে প্রশ্ন বলেছে, মহালিকা রূপের পাহাড়ের বর্ণনা দাও। পাহাড়ের উপর দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে লেখক কি মনে হলো? তাহলে প্রথম পাহাড়ের বর্ণনা, তারপরে উপরে দাঁড়িয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে তার কি মনে হলো। 2 নম্বর, লেখক সেখানে থেকে কি দেখলেন, সেখানে কি দেখলেন, মানে এটা হচ্ছে সেখানে তিনি গিয়ে কি দেখলেন সেই, তাহলে তার 3 নম্বর প্রশ্ন। ইচ্ছা থাকলেও তিনি ওখানে থাকতে পারলেন না কেন, 4 নম্বর প্রশ্ন। এই 4টে পার্ট এরও হবে। তো 4টে পার্ট দেখো। প্রথম, মহালিকা রূপের পাহাড় একটা পাহাড় নয়,
একটা পাহাড় নয়, একটি নাতিদীর্ঘ অনুচ্চ পাহাড় শ্রেণী কোথাও ১,৫০০ ফুটের বেশি উঁচু নয়, হিমালয়ের পাদশৈলের নিম্নতর শাখা তরাই প্রদেশের জঙ্গল ও আসল হিমালয় এখান থেকে ১০০ থেকে ১৫০ মাইল দূরে। অবশ্যই তুমি লিখবে না তো কে লিখবে মৈনাক? তো তারপরে দেখো পরের পাঠ, মহালিকা রূপের পাহাড়ের উপর দাঁড়িয়ে লেখক কি দেখলেন? মহালিকা রূপের পাহাড়ের উপর উপর দাঁড়িয়ে স্যার ওইটা প্রদেশের, হ্যাঁ প্রদেশের, তরাই প্রদেশের। তো তারপরে উপর দাঁড়িয়ে নিচের সমতল ভূমির দিকে তাকিয়ে লেখকের মনে হলো প্রাচীন যুগের মহাসমুদ্রের মহাসমুদ্র একসময় প্রাচীন যুগের মহাসমুদ্র একসময় এই বালুকাময়
উচ্চ তটভূমি তটভূমির গায়ে আছড়ে পড়তো গুহাবাসী আদিম মানুষ তখন ভবিষ্যতের গর্ভে নিদ্রিত। সেকেন্ড পার্টটা একটু বড় হলো, ফার্স্ট এবং সেকেন্ড পার্ট, তারপরে দুটো পার্ট অতটা বড় হবে না। তো আমাকে এটা মুছতে হবে, নাহলে তোমরা আবার দেখতে পাবে না। আমি ওপরে পার্টটা মুছে দিচ্ছি। লেখক সেখানে কি কি মানে কি দেখলেন, এই পার্টে আমরা কি কি লিখব? লেখক সেখানে নানা ধরনের গাছ ও লতা দেখলেন, যা সমতল ভূমির বনে বিরল, মানে দেখা যায় না। তারপরে পাঠ, কেন তাদেরকে নেমে আসতে হলো? বেলা পড়ে আসায় লেখকের সঙ্গীরা জানালেন বিকেলের পর সেই স্থান নিরাপদ নয়। সাপ ও নিদ্রিত, সাপ ও শঙ্খচূড় সাপের খুব উপদ্রব। এক মিনিট।
এখানে সাপ হবে না, এটা এটা হবে বাঘ, সরি বাঘ। বাঘ ও শঙ্খচূড় সাপের খুব উপদ্রব। অগত্যা অগত্যা ইচ্ছা না থাকলেও লেখককে নিচে নেমে আসতে হলো। নিচে নেমে আসতে হলো। ইচ্ছা থাকলেও, তোমাদের কোশ্চেনে না দেয়নি যেহেতু এটা হবে না, ইচ্ছা থাকলেও লেখককে নিচে নেমে আসতে হলো। তাই দেখো, লেখক সেখানে নানা ধরনের গাছ ও লতা দেখলেন যা সমতল ভূমির বনে বিরল। বেলা পড়ে আসায় লেখকের সঙ্গীরা জানালেন বিকেলের পর সেই স্থান নিরাপদ নয়, কারণ বাঘ ও শঙ্খচূড় সাপের খুব উপদ্রব। অগত্যা ইচ্ছা থাকলেও লেখককে নিচে নেমে আসতে হলো। ওকে, তো প্রশ্ন উত্তর শেষ। এরপরে আমরা অর্থটা নিয়ে আলোচনা করব। পরের যে অর্থগুলো রয়েছে দেখো, আগত, উপায়হীন, বাধা বন্ধনহীন, অবিশ্রান্ত, বনভূমি, নীরবতাপূর্ণ, ওকে ওকে দীপ্তক। তো আগত শব্দটাকে, এই শব্দগুলো তোমাদের টেক্সটে কেমন অর্থে আছে, প্রশ্নটাতে কি দিয়েছে? একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। তোমাদের পাঠে যে শব্দগুলো আছে সেরকম এর সাথে সিমিলার সেই শব্দগুলোকে বার করতে হবে। আগত শব্দের সাথে হচ্ছে আসন্ন, উপায়হীন শব্দে হচ্ছে অগত্যা, বাধাবন্ধনহীন শব্দে সিমিলার হচ্ছে অবাধ, তারপরে অবিশ্রান্ত, এই শব্দটার কোনো শব্দ কিন্তু তোমাদের টেক্সটে নেই, সেই জন্যে অবিশ্রান্ত শব্দের মিনিংটা আমরা লিখে নিচ্ছি, কারণ অবিশ্রান্ত শব্দের সিমিলার মিনিং দিয়ে কোনো জায়গায়, অবিশ্রান্ত শব্দটা কিন্তু ব্যবহার আছে, কিন্তু অবিশ্রান্ত শব্দের সিমিলার কোনো মিনিং কিন্তু বইয়েতে বা পাঠে নেই, তাই এটা আমরা এক্সট্রা রিজার্ভই করছি। অবিরাম। বনভূমি, হ্যাঁ সমার্থক শব্দ। বনভূমি হচ্ছে অরণ্যভূমি, নীরবতাপূর্ণ, নীরবতাপূর্ণ মানে হচ্ছে নির্জন। ব্যাস, আজকের মতো ক্লাস এতটুকুনি, এই টপিকটা অবধি থাকবে। এরপরে ম্যাম তোমাদের ডিসকাশন করবে কি এরপরে কি ক্লাসে কি হবে। তো
তোমরা যারা ক্লাসে প্রেজেন্ট আছো তারা অবশ্যই অ্যাটেন্ডেন্স দিয়ে যাও। ওকে।